প্রিয় দর্শক, দেশে কি হতে চলেছে? পরিস্থিতি খুব দ্রুতই আমরা দেখতে পাচ্ছি যে খারাপ হচ্ছে এবং যে পরিস্থিতিতে এখন আমরা এসে পৌঁছেছি সেখানে সবাই প্রশ্ন করছে, আসলে দেশ কোন দিকে যাচ্ছে? গতকাল আমার স্কুল ফ্রেন্ড দেশ থেকে আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেছে যে, "দেশে আসলে কি হচ্ছে? কি হতে যাচ্ছে?" অর্থাৎ সে দেশ থেকে আমাকে ফোন করেছে কারণ সে ভেবেছে যে হয়তো আমি দেশ নিয়ে খবর রাখি কিংবা যেহেতু আমি পত্র-পত্রিকায় লেখালেখি করি। আপনাদের জানিয়ে রাখি যে আমি আসলে দেশের নামকরা পত্র-পত্রিকা অনেকদিন ধরে লিখছি। সামাজিক মাধ্যমে অ্যাক্টিভিজম করছি। Facebook এ আমার লাখ, লাখ ফলোয়ার আছে। আমি আসলে YouTube এ নতুন এসেছি। আশা করছি আপনারা YouTube এ আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই আমার বন্ধু যে কথা বলছিলাম, সেও আমাকে ফোন দিয়ে বলেছে, "দোস্ত কি হতে যাচ্ছে দেশে আসলে?" তো আমি বললাম যে, অপেক্ষা কর, বুঝতে পারবি কিছু।" এই প্রশ্নটা আমি এই মানে কেন করলাম? এই প্রশ্নটা দিয়ে শুরু করলাম এই ভিডিওটি। এটার কারণ হচ্ছে যে আমার মনে হয় পুরো বাংলাদেশের বেশিরভাগ নাগরিক, দেশে থাকা কিংবা প্রবাসী যারা আমরা আছি, আমরা সকলেই আসলে এই একটা বিষয় নিয়ে এখন গভীরভাবে চিন্তিত যে আসলে কি হতে যাচ্ছে? এই প্রশ্নটা আসছে এই কারণে যে গত কিছুদিন ধরে আপনারা যদি একটা ঘটনার যেই প্রেক্ষাপটগুলো ধরেন, ঘটনার পরম্পরা যদি দেখেন, তাহলে কিন্তু এই প্রশ্নটা অনেকেই করছে যে দেশে কি তাহলে সামরিক শাসন জারি হতে যাচ্ছে? আজকে কিন্তু ফ্রান্সে থাকা একজন ইউটিউবার, আপনারা হয়তো তাকে চেনেন, পিনাকি ভট্টাচার্য, যাকে এখন বলা হয় এই সরকারের অনেক ইনফ্লুয়েন্সিয়াল হিসেবেও তাকে ধরা হয়। তিনিও কিন্তু একটা আজকে স্ট্যাটাস দিয়েছেন এবং বলেছেন যে আমাদের সেনাবাহিনী প্রধান গতকাল দেখা করেছে হচ্ছে আ আ প্রধান বিচারপতির সাথে, এরপরে আজকে অধ্যাপক ইউনূসের সাথে দেখা করেছেন এবং প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি বলেছেন সেনাবাহিনী প্রধান হয়তো ক্ষমতা দখল নিতে চান বা এই টাইপ কিছু একটা আসলে তিনি কিন্তু একটা আম স্ট্যাটাস দিয়েছেন। এরপরে আমি দেখলাম বিভিন্ন রাজনীতিবিদরা, বিশেষ করে হচ্ছে যেমন গণ অধিকার পরিষদের ফারুক হোসেন, যিনি গণ অধিকার পরিষদের ৩য় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সে লিখেছে যে শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা সেনা শাসন দেখতে চাই না। সেনাবাহিনীকে কোনোভাবে ক্ষমতা নিতে দিব না। সার্জিস আলমকে দেখলাম যে একটা পোস্ট লিখেছে। সেখানে সে আসলে সেনাবাহিনী সম্পর্কে বলতে গিয়ে বলেছে, সেনাবাহিনীতে আগে যারা ডিজিএফএ তে চাকরি করত, মানে অর্থাৎ তাদের যেন বিচার হয়। সেনাবাহিনীকে সমালোচনা করে আসলে এক ধরনের পোস্ট দিয়েছে এবং অন্যান্য অনেককেই দেখলাম যে সেনাবাহিনী নিয়ে এক ধরনের, তাদের মাঝে এক ধরনের চিন্তা বা এক ধরনের বা বা আমি বলব যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে সেনাবাহিনীকে আদৌ ক্ষমতা নিয়ে নিচ্ছে কিনা। যদিও সেনাবাহিনী থেকে জানানো হয়েছে যে কোন রকম গুজবে কান দিতে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো কি আদৌ গুজব নাকি এই যার রটে তার কিছুটা বটেও? এই কথাটা আমি বলছি কারণ ওই যে ঘটনার পরম্পরাগুলো বলছিলাম, সেই ঘটনার পরম্পরাগুলো যদি আপনারা দেখেন গত ৩-৪ দিন ধরে, ১ম এ ধরেন বুয়েট তো ঠিক না, প্রকৌশলী যারা ইঞ্জিনিয়ারিং এ পড়ছে পুরো বাংলাদেশ থেকে তারা আরো একটু ঢাকা করেছিল এবং সেখানে কিন্তু পুলিশ তাদের উপর ব্যাপকভাবে আক্রমণ করেছে এবং অনেক স্টুডেন্ট কিন্তু সেই পুলিশ যে তাদের উপর চড়াও হয়েছিল সেখানে কিন্তু আহত হয়েছিল। আমি আগে ঢাকার যে বেসরকারি বিশ্ববিদ্যালয় আসাদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়তে আমি শিক্ষক ছিলাম এবং আমি জানতে পেরেছি সেই বিশ্ববিদ্যালয়, এটি যেহেতু একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে প্রকৌশলীরা যারা প্রকৌশলী হতে চায় তারাই আসলে এখানে পড়তে আসে। সেই বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র কিন্তু শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে সেখানে। সুতরাং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ক্ষোভটা এখনো আছে, সেটি কিন্তু এখনো চলে যায়নি। এর মাঝেই আমরা দেখতে পেলাম, পরের দিনই আমরা দেখতে পেলাম যে গণ অধিকার পরিষদ যেই দলটির আসলে এই যে বিগত যে একটি আন্দোলন হয়েছে জুলাই অগাস্টে যে বিপ্লব কিংবা আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান যেভাবেই যে বলতে একটা আন্দোলন তো হচ্ছে, সেই আন্দোলনে আসলে এই দলটির কিন্তু অনেক ভূমিকা ছিল এবং এই দলটির যে প্রধান ভিপি নূর নামে যাকে আমরা চিনি, সেই ভিপি নূর হচ্ছে তার নিজের যে পার্টি অফিসের সামনে বসে একটি সমাবেশ করছিলেন এবং সেখানে আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ব্যাপারও এসেছিল এবং সেখানে আমরা দেখতে পেলাম যে পুলিশ এবং আর্মি মিলে ভিপি নূরকে এমন পিটিয়েছে যে ভিডিওগুলো আমরা দেখেছি যে সেখানে কিন্তু ভিপি নূরকে আইসিইউতে যেতে হয়েছে, সে এখনো হসপিটালে আছে। এই যখন অবস্থা তখন কিন্তু অনেক দল আমরা দেখেছি এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র বা যে প্ল্যাটফর্ম, সেখানে বলা হয়েছে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক। গণ অধিকার পরিষদের রাশেদ যিনি জিএস, সে কিন্তু বলেছে সেনাবাহিনী যারা সদস্য রয়েছে তাদের কিন্তু বিচার করতে হবে। তখন আসলে এই যখন একটা অবস্থা, সেনাবাহিনী পুলিশ সদস্যদের বিচার করতে হবে, এই যখন একটা অবস্থা, এরপরে আমরা দেখতে পেলাম যে চিটাগং বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটা স্থানীয়দের সাথে এক ধরনের জঘন্য মারামারি আমরা দেখতে পেলাম। সেখানে চিটাগং বিশ্ববিদ্যালয় এবং স্থানীয়দের অনেকেই আহত হয়েছে। চিটাগং বিশ্ববিদ্যালয়ে বিশেষ করে শিক্ষার্থীদের অনেক শত, শত শিক্ষার্থী তারা কিন্তু আহত হয়ে হসপিটালে ভর্তি আছে এবং তাদেরকে স্থানীয়রা নানানভাবে জখম করেছে। দেশীয় অস্ত্র, চাপাতি, কিরিচ এসব দিয়ে তারা কিন্তু আঘাত করেছে এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু এই ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ প্রশাসন, সেনাবাহিনী কেউ যায়নি। এমনকি
বিশ্ববিদ্যালয়টির যে শিক্ষক প্রভৃতি থেকে শুরু করে অনেকেই বলেছে যে কেউ সেখানে এগিয়ে আসতে যায়নি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে কেন যায়নি? এখানে একটা কারণ হতে পারে যে হয়তো পুলিশ, সেনাবাহিনী তারা যেতে চায়নি এবং শিক্ষার্থীদের বাঁচাতে দিতে চায়নি। কারণ হচ্ছে তারা ভেবেছে যদি বাঁচাতে যায়, একে ওকে যদি মারা হয় বা যদি ফোর্স প্রয়োগ করে, তখন হয়তো বা তাদেরকে বলা হবে যে স্বৈরাচারের দোসর বা এমন কোনো কিছু। এবং আমি ধারণা করি এই কারণে, আমি এটা ধারণা থেকে বলছি, আমার ধারণা ভুল হতে পারে, কিন্তু একটা অনেক লম্বা সময় পর্যন্ত সেখানে কোনো পুলিশ, সেনাবাহিনী, কোনো প্রশাসনিক কেউ কিন্তু সেদিকে যায়নি শিক্ষার্থীদের বাঁচাতে। এই মারামারিটা কিন্তু, সংঘর্ষটা কিন্তু চলেছে একটা বিশাল সময় পর্যন্ত। পরবর্তীতে যখন পুরো বাংলাদেশে বিষয়টা চাওয়ার হয়েছে, সবাই যখন আলোচনা সমালোচনা করছে, তখন গিয়ে সেনাবাহিনী আসলে শিক্ষার্থীদের এক ধরনের সাপোর্ট দিয়েছে এবং শিক্ষার্থীদের কে বাঁচানোর জন্য তারা কিন্তু ওইখানে ১৪৪ ধারা জারি করেছে এবং সেনাবাহিনী পুরো জায়গাটা একটা কন্ট্রোল নিয়েছে। তো এই সেই দিনই আসলে রাতের বেলায় আমরা দেখতে পেলাম যে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, যেটি ময়মনসিংহে অবস্থিত, সেখানেও কিন্তু স্থানীয় মানুষজন আসলে শিক্ষার্থীদের এক ধরনের আক্রমণ করেছে শিক্ষার্থীদের উপর। সেটা নিয়েও আসলে অনেক খবর হয়েছে। এই পুরো বিষয়গুলোকে যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এক ধরনের কিন্তু পুরো দেশের শিক্ষাঙ্গনে এবং রাজনীতিতে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই যখন অস্থিরতা, তখন কিন্তু আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ডাকসু ইলেকশন, যে নির্বাচন, সেটি কিন্তু ৯ তারিখে হবার কথা এবং এই সেপ্টেম্বর মাসের ৯ তারিখে হবার কথা। কিন্তু আমরা দেখতে পেলাম আদালতে একটি রিট করা হয়েছিল এবং সেই রিট করার পরিপ্রেক্ষিতে আদালত কিন্তু ডাকসু ইলেকশন সেপ্টেম্বরের ১১ তারিখ পর্যন্ত পিছিয়ে দিয়েছিল। যদিও এর পরবর্তীতে আবার উচ্চ আদালতে সেটি মানে সে রায়কে স্থগিত করে এখন পর্যন্ত ঠিক আছে, ডাকসু ইলেকশন ৯ তারিখই হবে। কিন্তু এই যে পরিস্থিতি, একটা ঘোলাটে একটা পরিস্থিতি দেখতে পাচ্ছি। অনেকেই বলছে ডাকসু নির্বাচন কি হবে, আবার অনেকেই বলছে ফেব্রুয়ারিতে কি আদৌ নির্বাচন হবে। কারণ আপনারা জানেন যে এই নুরুল হক নূরের যে ঘটনাটা ঘটেছে, এরপরে কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা বিএনপি, এনসিপি এবং জামাত, এই ৩ দলের সাথে কিন্তু বৈঠক করেছে এবং বৈঠক করে বের হয়ে আসার পর ৩ দল কিন্তু ৩ রকম কথা বলেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এদের মাঝে খুব একটা ঐক্যমত নেই। জামাত বলেছে যে এই অবস্থায় এরকম পরিস্থিতিতে কি করে নির্বাচন সম্ভব। আর এনসিপি বলেছে আমাদের গণপরিষদ নির্বাচন দরকার। আর বিএনপি বের হয়ে বলেছে সবকিছু ঠিক আছে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেভাবে দেশ আগাচ্ছে সেভাবে যদি আগাতে থাকে এবং এভাবে যদি আনরেস্ট এবং এইরকম যদি পরিস্থিতি ঘোলাটে হতে থাকে এবং শিক্ষাঙ্গন যদি অস্থির হতে থাকে, রাজনৈতিক অঙ্গন যদি আরও অস্থির হতে থাকে, কোথাও যদি আমরা কোনো শিক্ষার্থী যদি কোনো রকম কোনো একজন শিক্ষার্থীকেও যদি কোনো বিশ্ববিদ্যালয়ে দেখি যে তার কোনো ভালো মন্দ কিছু হয়ে যায়, তখন শিক্ষাঙ্গন কিন্তু ইরাপ্ট করতে পারে, রাজনৈতিক অঙ্গনও কিন্তু ইরাপ্ট করতে পারে। কারণ যেখানে কোনো ঐক্যমত আমরা দেখছি না, যদিও একটা ঐক্যমত কমিশন আছে। সুতরাং অনেকেই ধারণা করছে এরকম পরিস্থিতি যদি বিরাজ করে, তাহলে একটা সময় হয়তো সেনাবাহিনী সত্যি ক্ষমতা নিতে পারে। কিন্তু তারা কি আদৌ নেবে? এটি প্রশ্ন সাপেক্ষ। কিন্তু আপনি ১ মিনিটের জন্য ধরে নেন যে সেনাবাহিনী ক্ষমতা নিয়েছে, আগামীকাল কিংবা পরশু ক্ষমতা নিয়েছে বা যেকোনো দিন ক্ষমতায় নিয়েছে এবং তারা শাসনভার, তারাই নিজেরাই দেশটা, রাষ্ট্র চালাচ্ছে। এক্ষেত্রে আপনি প্রশ্ন করতে পারেন, সেক্ষেত্রে আসলে কোন দল আসলে সবচাইতে বেশি লাভবান হবে? তাহলে এটা কি বিএনপি লাভবান হবে, জামাত লাভবান হবে, এনসিপি লাভবান হবে, নাকি আগে যে বুর্জোয়া দলটি আছে আওয়ামী লীগ, সেটি লাভবান হবে? এক্ষেত্রেও আসলে আপনি বলতে পারেন যে বিএনপির ক্ষেত্রে বিএনপির যিনি অ্যাক্টিং চেয়ারপারসন আছেন তারেক রহমান, তিনি কি আদৌ ফিরতে পারবেন যদি সেনাবাহিনী ক্ষমতায় নেয়? এ নিয়ে একটা প্রশ্ন কিন্তু আপনাদের মনে জাগতেই পারে। আবার কবে নির্বাচন হবে, এ নিয়ে প্রশ্ন রাখতে পারে। আবার ধরেন জামাত বলেছে যে হচ্ছে সেনাবাহিনী হচ্ছে জামাতের খুবই কাছের বন্ধু, যে সেনাবাহিনীকে প্রশংসা করে জামাতের আমির কিন্তু অনেকবার অনেক কথা বলেছে। সুতরাং আমরা ধরতে পারেন যে হয়তো সেখান থেকে তারা কিছু সুবিধা পেতে পারে। তবে এনসিপি যে দলটা আসলে সবচাইতে বেশি হয়তো ক্ষতিগ্রস্ত হবে, আমি ধারণা করি সেটা হচ্ছে এনসিপি। কারণ এই দলটার অনেক বড় বড় নেতা, তারা কিন্তু সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর অনেক সমালোচনা করেছে। এছাড়া এই গতকাল না পরশুদিনও তারা সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যেতে বলেছে। এই দলটির বড় বড় নেতাকে গোপালগঞ্জে যারা গিয়েছিল সমাবেশ করতে, তারা সেখানে একদম খুব খারাপ পরিস্থিতির মাঝে কিন্তু সেই সেনাবাহিনী তাদেরকে বাঁচিয়েছে। সেই দলটি আবার এই সেনাবাহিনী সম্পর্কে যা ইচ্ছে তা বলে বেড়াচ্ছে। তো সেক্ষেত্রে সেনাবাহিনী আসলে তাদের ভাগ্যে কী করবে, এটিও দেখার ব্যাপার। আবার এই প্রশ্নও আসতে পারে যে সেনাবাহিনী আসলে কি আমরা একটা রিফর্ম বা মানে যেভাবে বলা হচ্ছিল যে এক ধরনের মানে
মানে ভালো আওয়ামী লীগ বলতে আমরা যা বুঝি, যদি শুদ্ধ ভাষায় বলি, সে ধরনের আওয়ামী লীগকেও কি আবার নির্বাচনে আনা হবে কিনা, সেই প্রশ্নগুলো কিন্তু উঠবে তখন। কিন্তু এখন এই মুহূর্তে সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে দেশের রাজনৈতিক এবং আর্থসামাজিক যে পরিবেশ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং দিন দিন যেটা ঘোলাটে হচ্ছে এবং প্রতিদিন মানে মনে হয় কোনো না কোনো ঘটনা ঘটেই চলছে, রাত হলেও ঘটছে, দিনে হলেও ঘটছে, সন্ধ্যা হওয়ার পরেই মনে হয় একটা থমথমে পরিবেশ পরিস্থিতি। এই যখন পরিস্থিতি, তখন কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে সেনাবাহিনী কি তাহলে ক্ষমতা নিবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক হওয়ার জন্য? আমাদেরকে বোধহয় দর্শক এর উত্তর জানার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আমি জানি আপনাদের মাঝে এবং দেশের অনেকের মাঝে এই প্রশ্ন রয়েছে, আমাদের মাঝেও আছে। আমাদেরকে বোধহয় পরিস্থিতি আরেকটু পর্যবেক্ষণ করতে হবে। এরপর আমরা দেখব আমাদের দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে, নির্বাচন কি ফেব্রুয়ারিতে হচ্ছে, নাকি নির্বাচন পিছিয়ে যাচ্ছে, নাকি সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই। আগামীকাল আবার দেখা হবে।